আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারা দেশ বা বিদেশ থেকে দেখছেন, যদি আপনি মনে করেন আপনার জাকাত দেওয়া প্রয়োজন এবং জাকাত দেওয়ার মতো আয় রয়েছে, তাহলে আজকের এই ভিডিওটা কিছুটা লং হলেও সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি বাংলাদেশের প্রফেশনাল জাকাত ক্যালকুলেটর এই মোবাইলের মাধ্যমে পরিচয় করে দিব এবং সেক্ষেত্রে হিসাবটা কীরকমভাবে করতে হবে একদম বেসিক বিষয়গুলো শেয়ার করব। তো প্রথমেই আপনি আপনার স্মার্টফোনে আসবেন। এই স্মার্টফোনে আসার পরবর্তীতে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আমার ফোনের ব্রাউজারে যাচ্ছি। যাওয়ার পরবর্তীতে এখানে আপনি লিখে দিবেন আল সুন্নাহ ফাউন্ডেশন জাকাত ক্যালকুলেটর, লিখে সার্চ করে দিবেন। আমিও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কি ঘটনাটা ঘটে চলুন দেখে আসি। এখানে জাকাত তহবিল নামে একটা অপশান আসবে, এখানে আপনি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরবর্তীতে কাইন্ডলি আপনি নিচের দিকে যাবেন। যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন জাকাত তহবিল, আপনার জাকাত আপনি নিজেই হিসাব করুন। এই অপশানটাতে প্রথমত আপনাকে প্রেস করে দিতে হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা লাইক করে দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। তো এইরকম ইউজার ইন্টারফেস কিন্তু চলে আসবে। চলে আসার পরবর্তীতে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পারবেন, একটু নিচের দিকে চলে যেতে হবে এবং এখানে কিন্তু দুইটার মতো স্টেপ রয়েছে। প্রথম স্টেপে চলে এসে আপনার জাকাত বর্ষের ধরন ইংরেজি ক্যালেন্ডার ইয়ার না বাংলা ক্যালেন্ডার ইয়ারে দিবেন, সেটা কিন্তু লেখা রয়েছে। তো বেশিরভাগ মানুষ হিজরি ক্যালেন্ডার ইয়ার বা যাদের যেই রকম ক্যালেন্ডার ইয়ার সেটা আপনি দিবেন। আমারটা ইংরেজি সাল অনুসারে আমি গণনা করি। তারপর যে তারিখে আপনার জাকাত বর্ষ পূর্ণ হবে, তো জাকাত বর্ষ পূর্ণ সাধারণত দেখা যায় যে 26 না 27 না 28 আপনার কোন বছরের কোন মাস অনুসারে হবে, সেটা এখান থেকে মাস সাল দেখে কিন্তু ঠিক করে নিতে পারবেন। সো আমারটা বিবেচনায় পূর্ণ হবে অনেক ক্ষেত্রে 26 তারিখ দিয়ে দিলাম। আপনারটা যেটা আপনি সেটা দিবেন। তারপর আপনার মালিকানাধীন মোট স্বর্ণের পরিমাণ কীরকম, আপনার ওয়াইফেরটা যদি মনে করেন আপনি নিজে দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার ওয়াইফের স্বর্ণের পরিমাণ সহ এবং আপনার স্বর্ণের পরিমাণ সহ আপনি দিতে পারবেন। যেহেতু আমরা এখানে পার্সোনালি দেখাচ্ছি, সেক্ষেত্রে দেখা গেল আপনার হয়তো বা স্বর্ণের পরিমাণ এভারেজ 80,000 টাকার স্বর্ণ রয়েছে। ছেলে মানুষ যেহেতু স্বর্ণ তেমন একটা পরে না, হয়তো বা গিফট টিফট পাই এইরকম। তারপর আপনার মালিকানাধীন রৌপ্যের পরিমাণ কীরকম, যদি আপনার রৌপ্য থাকে সেই পরিমাণ বাজারে যেই মূল্য সেটা দিবেন। তো আপনি যেই রেটে কিনেছেন সেই রেটটা দিবেন না, কেননা স্বর্ণের দাম পূর্ববর্তীতে 1,20,000, 10 বা 1,00,000 বা 80,000 টাকা ভরিও পাওয়া যেত, এখন কিন্তু স্বর্ণের দাম বেড়েছে। ঠিক সেইভাবে বর্তমান যে রূপের দাম সেটা দিবেন, না থাকলে জিরো দিবেন। তার পরবর্তীতে নিজের কাছে রাখা নগদ অর্থ, সেটা যে অর্থই হোক আপনি যে উদ্দেশ্যে রাখেন না কেন, যেমন হজ, বিবাহ বা গৃহ নির্মাণ, যে কারণেই রাখেন না কেন, থাকলে দিবেন, না থাকলে দিবেন না। আমার কাছে পরিমাণ রয়েছে অলমোস্ট 3 লক্ষ টাকা। তারপর নিজের কাছে বৈদেশিক মুদ্রার বিক্রয় মূল্য জাকাত বর্ষ পূর্তি হিসাবে, এখানে প্রবাসীদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা থাকতে পারে, সেটা আপনি বাংলা টাকায় কনভার্ট করে দিবেন। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে না থাকলে জিরো দিবেন। তারপর কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো অ্যাকাউন্টে টাকা জমা থাকলে আমি এখানে দিয়ে দিলাম সাপোজ 2 লক্ষ টাকা, আপনার যেটা আপনি সেটা দিবেন। তারপর যে কোনো ধরনের সঞ্চয়পত্র, ট্রেজারি, বন্ড, বিল যদি থাকে সেটা আপনি দিবেন। মোট পরিমাণ কত সেটা বাংলা টাকায় লিখবেন, না থাকলে না দিবেন। তো আমারটা 6 লক্ষ টাকা। ওকে, দ্যাটস এনাফ। দেন এখান থেকে ফেরতযোগ্য বিমা পলিসিতে আপনার প্রিমিয়াম বা কিস্তির পরিমাণ টাকা এখানে দিতে হবে। তো আমি সাধারণত বিমাতে টাকা রাখি না, তাই জিরো। আপনারটা রাখলে আপনি দিবেন। তারপর ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডে বেতনের মূল অর্থ বাধ্যতামূলক বাদ দিয়ে, তো আপনার প্রভিডেন্ট ফান্ডে জমানো বেতনের অর্থ যদি থাকে সেটা দিবেন, না থাকলে জিরো দিবেন। এটা চাকরিজীবীদের জন্য, চাকরিজীবী না হলে আপনি এটা জিরো দিবেন। তারপর প্রদত্ত ঋণের সম্পূর্ণ অর্থ বা পাওয়ার আশা রয়েছে, ঋণ গ্রহীতা বা স্বীকার করে আদায় ওয়াদা দিয়েছে কিংবা ঋণ আদায়ের নিকট এমন প্রমাণ আছে যার দ্বারা বিচার সালিসের মাধ্যমে পাওনা উসুল করা যাবে। মানে আপনি কাউকে ঋণ দিয়ে থাকলে সেই ঋণের অর্থ ফেরত পাবেন, মানে বা ফেরত পাওয়ার আশা রয়েছে, সেটা যদি আপনি এখানে দিতে চান দিতে পারবেন। আমার যেহেতু আমি কাউকে বেশিরভাগ ক্ষেত্রে ঋণ দিই না, কেননা ঋণ দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সম্পর্ক নষ্ট হয়, এ কারণে আমি এখান থেকে দূরে থাকার চেষ্টা করি। তারপর আমানত হিসাবে কারো কাছে রাখা টাকা, যদি আপনি কারো কাছে আমানত হিসাবে টাকা রেখে থাকেন, সেটা 10,000 হোক, 20,000 হোক বা 1 লাখ, 10 লাখ, যেই পরিমাণ টাকায় হোক, থাকলে দিবেন, না থাকলে দিবেন না। আমার ক্ষেত্রে জিরোই। আপনি যদি ভাড়াটিয়া হলে ফ্ল্যাট, বাড়ি বা দোকান ভাড়া নেওয়ার সময় সিকিউরিটি মানি হিসাবে ফেরতযোগ্য অর্থ যদি আপনার কাছে থাকে বা ফেরতযোগ্য অর্থ আপনি যেটা পাবেন, আপনি ফ্ল্যাট, বাড়ি বা দোকান ইত্যাদি ভাড়া নিয়ে থাকলে সেটা দিবেন,
না থাকলে 0 দিবেন। তারপর বাড়ি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে জামানতের জন্য ফেরতযোগ্য অর্থ যদি থাকে দিবেন, না থাকলে 0 দিবেন আমার মতো। তারপর ব্যাংক অ্যাকাউন্ট, ড্রয়ার, আলমারি যে কোনো জায়গায় রক্ষিত ব্যবসার নগদ টাকা, এখানে উপরের নগদ অর্থের ঘরে সংযুক্ত করা না হয়ে থাকলে এটা দিবেন। তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ব্যবসায় হবে, ব্যবসায় হলে দিতে হবে, ব্যবসায় না হলে 0 দিবে। তারপর ক্রেতাদের থেকে পাওনা ব্যবসায়িক পণ্য বিক্রি বকেয়া মূল্য, ক্রেতাদের কাছ থেকে আপনি হয়তোবা ব্যবসায়িক পণ্য তাদেরকে দিয়েছেন, বাকিতে বিক্রি করেছেন, তাদের কাছ থেকে যেটা পাবেন সেটা আপনি দিবেন। তো যারা ব্যবসায়ী তাদের জন্য এটা, ব্যবসায় না হলে দেওয়ার দরকার নাই। 15 নাম্বার, বিক্রয়ের উদ্দেশ্যে স্টকে রাখা রেডি পণ্য, উৎপাদিত পণ্য, কাঁচামাল, প্রক্রিয়াধীন পণ্যের পাইকারির ক্ষেত্রে বিক্রয় মূল্য। তো এটাও ব্যবসায়ীদের জন্য, আপনাদের যেটা হিসাব রয়েছে সেই অনুসারে দিবেন। আমি তো ব্যবসায়ী না, সেক্ষেত্রে আমার 0। লাভে বিক্রয় বা ট্রেডিংয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত অন্যান্য সম্পদের বিক্রয় মূল্য জাকাতবর্ষ পূর্তির হিসাবে, শুধুমাত্র বিক্রয় উদ্দেশ্যে ক্রয়কৃত প্লট, জমি, গাড়ি ইত্যাদি এখানে বিদ্যমান। তো আমি এই ক্ষেত্রে 0। তারপর মুদারাবা কিংবা অংশীদারির ভিত্তিতে যৌথ মূলধনী প্রতিষ্ঠানের নিট জাকাতযোগ্য সম্পদের পরিমাণ মালিকানার আনুপাতিক অংশ, যদি নিট জাকাতযোগ্য সম্পদ জানা হয় সেটা দিবেন, না থাকলে 0 দিবেন। আপনি এখানে যদি মনে করেন যে আল্লাহকে ফাঁকি দিয়ে 0 দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জাকাতটা অবশ্যই সঠিকভাবে দেওয়া হবে না। আর আপনি যদি মনে করেন যে না, সব কিছু জেনে বুঝে তার পরবর্তীতে 0 দিচ্ছেন, সেটা এনাফ। তারপর 18, মুদারাবা, অংশীদারি বা কারবার, যৌথ মূলধনী প্রাতিষ্ঠানিক বিনিয়োগে মূল টাকার পরিমাণ আপনার যদি থাকে সেটা দিবেন, না থাকলে 0 দিবেন। অবশ্যই এটা সঠিক তথ্য জেনে নেবেন। তারপর শেয়ার মার্কেট বা ক্যাপিটাল, শেয়ার মার্কেটে যদি আপনার বিনিয়োগ থাকে, ক্যাপিটাল গেইন অর্থাৎ লাভে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত শেয়ার, বর্তমান বাজার মূল্য যেটা রয়েছে সেটা দিবেন। বেশিরভাগ মানুষই শেয়ারের বিজনেস করে না, সেক্ষেত্রে 0 হবে। তারপর শেয়ার মার্কেট বা ডিভিডেন্ড, বাৎসরিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়কৃত শেয়ারের বিপরীতে থাকা আনুপাতিক নিট জাকাতযোগ্য টাকাই, এটা আপনার যদি জানা থাকে দিবেন, না থাকলে দিবেন না। তারপর এটাও সাধারণত শেয়ার বাজারে যারা শেয়ার কেনা বেচা করে তাদের জন্য, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে নয়। শেয়ার ডিভিডেন্ড অর্থাৎ বাৎসরিক মুনাফা অর্জনের ক্রয়কৃত বাজার মূল্য থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এটা শেয়ার মার্কেটে যারা কাজ করেন তারা খুব ভালোভাবে বোঝেন। তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি উপরের দিকে যাবেন, 2 নাম্বার স্টেপে নিয়ে আসবে। তারপর চিকিৎসা, বাৎসরিক বা একান্ত প্রয়োজনে নেওয়া ব্যক্তিগত ঋণের পরিমাণ, আপনি কারো কাছ থেকে হয়তো বা চিকিৎসা বা বাৎসরিক বা ব্যক্তিগত ঋণের জন্য টাকা নিয়েছেন, শুধু ঋণের অংশ যা আগামী 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, ওই টাকাটা আপনি এখানে লিখবেন কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকলে। তো আমি ঋণ নেই নাই, সেক্ষেত্রে 0। তারপর 23 নাম্বার, ব্যবসায়িক প্রয়োজনে গৃহীত ঋণ যা দিয়ে জাকাতযোগ্য সম্পদে কাঁচামাল, রেডি স্টক ইত্যাদি ক্রয় করা আছে, ঋণের শুধু ওই অংশই আগামী 1 বছরের ভিতর যা পরিশোধ করতে হবে সেটা এখানে লিখবেন। টাকার পরিমাণ সঠিকটা ব্যবসায়ী ভাইদের জন্য, আপনার সঠিকটাই কিন্তু দিতে হবে। আপনি যদি আনুমানিক দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। তো আমি তো আর ব্যবসায়িক না, সেক্ষেত্রে আমার 0ই হবে। তারপর 24, কিস্তিতে বা বাকিতে ক্রয়কৃত পণ্য বা সার্ভিসের অপরিশোধিত মূল্য শুধু ওই অংশ যা আগামী 1 বছরের ভিতর ফেরত পাবেন, বাকিতে বিক্রি করেছেন সেটা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এটাও ব্যবসায়িকদের জন্য, ব্যবসায়িক ছাড়া নয়। স্ত্রীর অনাদায়ী মোহর শুধু ওই অংশ যা আগামী 1 বছরের মধ্যে পরিশোধ করার দৃঢ় ইচ্ছা রয়েছে। আপনার স্ত্রী যদি মহারণা শোধ করা না হয় সেক্ষেত্রে এটা দিবেন। তো আমি তো মহারণা বাকি রাখি নাই, সেক্ষেত্রে আমারটা 0 হবে। তারপর কর্মচারীদের অনাদায়ী বেতন ভাতা যা জাকাতবর্ষ পূর্ণ হওয়ার আগে আবশ্যক হয়েছে, সেটা আপনি দিবেন। এটা ব্যবসায়ীদের জন্য, ব্যবসায়ী না হলে 0 আসবে। তারপর ট্যাক্স, বাড়ি ভাড়া, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ফোন বিল বা ইত্যাদি পরিশোধযোগ্য দেনা জাকাতবর্ষ পূর্ণ হওয়ার আগে আবশ্যক। তো এটা আপনারা আপনাদের সঠিকটা দিয়ে দিবেন। তারপর বিগত বছর সমূহের বকেয়া জাকাত যা এখনও আদায় করা হয়নি, সেই টাকার পরিমাণটা আপনি দিতে পারেন, পূর্ববর্তী বছরের জাকাত। তো যারা সঠিক সময়টা সঠিকটা দিয়ে দেন তাদের ক্ষেত্রে 0 আসবে। সঠিক সময় সঠিক না দিয়ে থাকলে পূর্ববর্তীতে জাকাত আপনার কত টাকা হতো সেটা আপনি এখানে অ্যামাউন্টটা লিখতে হবে, সেটা 10,000 না 20,000 না 50,000 সেটা দিতে হবে। তো আমার ক্ষেত্রে 0। তারপর আমি নিচের দিকে যাব। তো এখানে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনি যদি নিচের দিকে চলে আসেন, 2.6% আপনার জাকাত হিসাবে ধার্য করা হয়েছে এবং জাকাতযোগ্য সম্পদ আপনার মোট রয়েছে 11,80,000 টাকা এবং জাকাত থেকে বিক্রয়যোগ্য সম্পদ খ যেটা 3,000 টাকা, নেট জাকাতযোগ্য সম্পদ 11,77,000 টাকা এবং এর উপর 2.6% হারে
অর্থাৎ আপনার 30,602 টাকা আপনাকে জাকাত দিতে হবে, এটা আপনার ফরজ। তো আপনি এই জাকাতটা এই হিসাবে কিন্তু দিয়ে নিতে পারেন। তো আপনি দেশ বা বিদেশে যেই জায়গায় থাকেন না কেন এইভাবে কিন্তু আপনার স্মার্টফোনের মাধ্যমে নিজেই ক্যালকুলেশন করতে পারেন, অথবা আপনার সরাসরি কম্পিউটার বা ল্যাপটপ থাকলে সেখানেও এই ঠিকানায় গিয়ে কিন্তু আপনি জাকাতটা ক্যালকুলেশন করে আপনি নিজের পছন্দ জায়গায় বা আপনি গরিব দুঃখী মানুষের কাছে গিয়েও কিন্তু সহযোগে দিতে পারেন। এটা একান্তই আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। আর আপনার যদি কোনো ওপিনিয়ন থাকে বা মতামত থাকে ভিডিওর কমেন্ট বক্সে ড্রপ করুন।